ওই দেখো, এক মাঝি তার ডিঙি নিয়ে আসছে। ওকে জিজ্ঞাসা করে দেখি চম্পকনগরী কোন দিকেও জানে কিনা। ও মাঝি ভাই, মাঝি ভাই! হ্যাঁ কর্তা। তুমি কি জানো চম্পকনগরী কোন দিকে? তুই তো হুতায়। দেখি দেখি দেখি, তাহলে আমরা ঠিক পথেই যাচ্ছি। ঠিক পথে? ওই হোতায়, ওই হোতায়, ওই হোতায়। এদের আপনি জিজ্ঞাসা করবেন না যুবরাজ, আপনি আমার কথা শুনুন মন দিয়ে। এদের জিজ্ঞাসা করলেই এরা বলে দেবে ওই হোতায়। আপনি কিন্তু কোনোদিনও খুঁজে পাবেন না। সুতরাং আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে এই মুহূর্তে এখান থেকে ফিরে যাওয়া। তাছাড়া আর আমাদের কোনো উপায় নেই। এরকম জিজ্ঞাসা অনেককেই আমরা করে দেখেছি। চম্পকনগর বলেছেন, হ্যাঁ আমি চম্পকনগরীর কথাই বলছি। চম্পকনগর হইমি আমার কথা কিন্তু এরা শুনবে না ঠিকই, কিন্তু যতদূর হয় চম্পকনগরী। বুদ্ধিরাম, ওই মাঝি কিন্তু ঠিক কথাই বলেছিল। বিশাল। কিন্তু কথা হচ্ছে যে এই এত বড় চম্পকনগরে আপনি আপনি কিভাবে তাকে খুঁজে পাবেন? কিভাবে পাবেন বলুন? কেমন করে খুঁজে বার করবেন? আমত্তগণ, এত ভোরবেলা আমি রাজসভা ডেকেছি তার একটা বিশেষ কারণ রয়েছে। তার কারণ আমি জানতে পেরেছি যে রূপনগরের রানী, রানী মোহিনী আর চম্পকনগর আসছেন। মাফ করবেন মহারাজ, হঠাৎ রূপনগরের রানী কেন আসছেন? যতদূর শুনেছি রানী মোহিনী খুবই অন্য প্রকৃতির রমণী। হ্যাঁ, আমি শুনেছি যে রানী মোহিনী একজন ভয়ানক প্রকৃতির রমণী। কিন্তু কি উদ্দেশ্যে তিনি চম্পকনগর আসছেন সেটা আমি জানি না। তাই আমাদের সতর্ক থাকতে হবে। ইতিমধ্যেই রানী মোহিনী পূর্ব দিক জয় করেছেন। এখন তিনি চম্পকনগরী জয়ের উদ্দেশ্যে আসছেন কিনা সেটা আমাদের জানতে হবে। আমাদের প্রত্যেককে সাবধান থাকতে হবে যাতে রানী মোহিনী না বুঝতে পারেন যে আমরা তাকে সন্দেহ করছি। রানী মোহিনীকে উপযুক্ত সম্মান জানিয়ে আপ্যায়ন করতে হবে। আর সেই সঙ্গে সচেতন থাকতে হবে পূর্ব রাজা শঙ্খদেবের আগের পক্ষের পুত্র সৌপ্তিকের বিষয়ে। তাকে কিন্তু আমরা এখনো বন্দী বানাতে পারিনি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই মহারাজ। চতুর্দিকে আমাদের চর টহল দিচ্ছে, কিন্তু কিন্তু সৌপ্তককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে গা ঢাকা দিয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। সে যাই হোক, রানী মোহিনী থাকাকালীন সৌপ্তিক যাতে কোনো গন্ডগোল পাকিয়ে আমাদের অপ্রস্তুত করতে না পারে সেদিকে কড়া নজর রাখতে হবে। আমাদের রাজ্যের কোনো দুর্বলতা রানী মোহিনীর সামনে প্রকাশ করা যাবে না। আগে আমাদের জানতে হবে যে রানী মোহিনী কি উদ্দেশ্যে চম্পকনগরীতে আসছেন। চম্পকনগরীর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমি প্রস্তুত। চলো যাওয়া যাক। মহারানী, অপরাধ নেবেন না। কিছু সেনাদের সঙ্গে নিতে পারতেন। অচেনা রাজ্য, আপদ বিপদে সেনারা আপনাকে রক্ষা করতে পারত। তুমি একা কজন মানুষের মহড়া নিতে পারবে জাওয়ালি? মহারানী, আমি একাই 1000 মানুষের মহড়া নিতে পারবো। আর আমি অন্তত লাখখানেক। তোমার কি মনে হয় এর থেকেও বেশি লোক আছে ওখানে? কিন্তু রানীমা, এতটা পথ আমরা কিভাবে যাব?
উড়ানে চড়েই আমরা পৌঁছে যাব চম্পকনগরে। চলে এসো সবাই। আচ্ছা, শুনছেন শুনছেন? বলছি, চিত্রক নামের কি কেউ এখানে থাকে? না, ওর নাম ধরে ডাকবেন না। বিপদ, ওর বিপদ। যুবরাজ, আমার মনে হয় আপনি ভুল লোককে জিজ্ঞাসা করছেন। চল, ওর বিপদ। চল। মহারাজ, আমার ক্ষমা করুন মহারাজ, আমার ক্ষমা করুন। মহারাজ, মহারাজকে যুবরাজ, আপনাকে মহারাজ বলে সম্বোধন করছি কেন? আমি কি করে জানবো? এদের কাউকে তো চিনি না, প্রথমবার দেখছি। চলো। যুবরাজ, আপনাকে মহারাজ বলে কেন সম্বোধন করলো, তাই না হিমে? হ্যাঁ বুদ্ধিরাম, মহারাজই তো বললো, মানে মহারাজ বলেছে সেটাই আমি শুনলাম। তবে কি আমরা চম্পকনগরের বদলে রূপনগরে চলে এসেছি? বুদ্ধিরাম, বাজে বকো না তো। রূপনগরে সমুদ্র নেই। আর হ্যাঁ, আমি কি এখনো রাজা হয়েছি? হইনি তো। তাহলে সে কথা অবশ্য ঠিক, আপনি তো এখনো রাজা হননি, কিন্তু মহারাজ বলেছে সে বিষয়ে আমি নিশ্চিত। এবং কেন বলেছে সেটা কিন্তু আমার মাথায় ঢুকছে না। আর এই খটকাটা না কাটা পর্যন্ত আমি আবার স্বস্তিও পাচ্ছি না। অবশ্যই বলেছে। মহারাজ বলল কেন? রানীমা, রানীমা, ওই দেখুন চম্পকনগরী দেখা যাচ্ছে। ওই দেখুন, একটা কালো মেঘ ভেসে আসছে, আর মেঘের ওপরে কারা যেন রয়েছে। রূপনগরের রানী মোহিনী মেঘে চেপে আসছে। আশ্চর্য। আয় কলকাতা।
যা মনে হচ্ছে ফুল ছড়িয়ে অভ্যর্থনা জানানোর কথা ছিল, সেটা হচ্ছে না কেন? স্বাগতম স্বাগতম দেবী মোহিনী। চম্পকনগরীর অভিবাদন গ্রহণ করুন। চম্পকনগরীর মহারাজ চিত্রক আপনার জন্যই অপেক্ষা করছেন। আসুন দেবী, আসুন আসুন। জয় রূপনগরের মহারানী মোহিনী দেবী জয়! জয় রূপনগরের মহারানী মোহিনী দেবী জয়! কি হলো যুবরাজ? ওই দেখো, ওখানে লোকের ভিড়ে কি যেন একটা বলাবলি করছে। তোমরা এখানেই দাঁড়াও, আমি শুনে আসছি ওরা কি বলছে। দাঁড়াও দাঁড়াও। না যুবরাজ, না যুবরাজ, আপনি যাবেন না। আবার দেখবেন আপনি গেলে পরেই কেউ আপনাকে মহারাজ বলে সম্বোধন করছে, কেউ পায়ে পড়ে কান্নাকাটি করছে, কেউ এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। সে এক অদ্ভুত কাণ্ড। বরং আমি যাচ্ছি, আমি নিজে গিয়ে আসল খবরটা জেনে এসে আপনাকে দিচ্ছি। কি মুশকিল, একজন ভুল করেছে বলে কি সবাই ভুল করবে নাকি? সে না করাই ভালো। আপনি কিন্তু ঠিক এখানটাতেই দাঁড়িয়ে থাকবেন যুবরাজ। হৈমি, তুমি একটু নজর রেখো যুবরাজের উপরে। আমি নিজে গিয়ে আসল খবরটা নিয়ে আসছি। বুদ্ধিরাম, আসল খবর? কি খবর চাই? অপেক্ষা করে দেখা যাক পুরোটা ফিরে কি বলে। বুদ্ধিরাম তো ভিড়ের মধ্যে চলে গেল। ওর যা বুদ্ধি, ঠিক খবর আনতে পারলে হয়। আমি তো বললাম বুদ্ধিরামকে আমি যাই, কিন্তু ও তো একাই চলে গেল। নতুন জায়গা, ঠিকঠাক খবর আনতে পারলে হয়। কেউ নেই ওখানে। যুবরাজ, যুবরাজ, এখানে আর একটা মুহূর্ত নাই। এক্ষুনি আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। কেন চলে যাবো কেন? দুটো খারাপ খবর আছে, কোনটা আপনি আগে শুনবেন বলুন? তাহলে যেটা কম খারাপ খবর সেটাই আগে বলো। ঠিক আছে, আমি বলছি। আপনাকে জানাই যে চিত্রক আর বণিক নেই, সে এখন এই চম্পক নগরীর মহারাজ হয়েছে। তার মানে চিত্রক বলে সত্যি কেউ আছে। হৈমি, হৈমি, আমরা ঠিক জায়গাতেই এসেছি। চিত্রককে নিয়ে যেতে পারলি আমরা ভূমিকে ফেরত পাবো। যুবরাজ, এবার আমি দ্বিতীয় খবরটা বলি। সেটা হচ্ছে এই যে মোহিনী, মোহিনী কিন্তু চম্পক নগরে উপস্থিত হয়েছে। মোহিনী? মোহিনী এখানেও? কিচ্ছু করার নেই, মোহিনী থাকলেও আমাদের চিত্রকের কাছে যেতে হবে, ভূমির জন্য যেতে হবে। ব্যাস ব্যাস, হয়ে গেল, আমার তো হয়ে গেল। এই মোহিনী, এই সেই মোহিনী যে আমার সর্বনাশটা করবে। 18 বছর ধরে আমার পিছনে পড়ে রয়েছে। যুবরাজ, মোহিনী আসুক বা তমসা, ভূমিকে স্বরূপে ফেরানোর জন্য আমাদের পিছিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই। না জানি ভূমি এখন কেমন আছে। ভূমি, তোমাকে আমি এভাবে হারিয়ে যেতে দেব না। তোমাকে আমি ঠিক ফিরিয়ে আনবই। আমার খুব ইচ্ছে করছে তোমাকে বিশ্বাস করতে, কিন্তু আমি যে আর কোনো মানুষকেই বিশ্বাস করতে পারি না। চিত্রককেও মন প্রাণ দিয়ে বিশ্বাস করতাম, কিন্তু আমার সেই বিশ্বাস চিত্রক ভেঙে দেয়। মিথ্যে কথা বলেও আমাকে, নিজের প্রেমিকাকে ভাই বলে পরিচয় দেয়। চিত্রক আমাকে নিজের বংশের অভিজ্ঞানের আংটিও পরিয়েছিল। এই আংটিটা আমাদের বংশের ভালোবাসার অভিজ্ঞান, এটা আজ আমি তোমাকে দিলাম। কিন্তু সেই আংটি ও আমার কাছ থেকে কেড়ে নেয়।
আমার এই নরম মনটাকে দুমড়ে মুচড়ে দেয় চিত্রক। আমি তোমার অবস্থা বুঝতে পারছি রূপমতি, তোমার উপর আমার কোনো রাগ নেই। আমার শুধু চিন্তা হচ্ছে চম্পক নাড়িতে গিয়ে অগ্নিরা কোনো বিপদে পড়বে না তো। তবে যাই হোক না কেন, অগ্নি ঠিক ফিরিয়ে আনতে পারবে চিত্রককে। পারবে? চিত্রককে ফিরিয়ে আনতে পারবে? পারবে, কারণ অগ্নিটা খুব জেদি। জেদ করো না অগ্নি, তুমি এখন জেদ করলে পরে হয়তো আমাদের কোনো বিপদে পড়তে হবে। আর তাছাড়া এই জায়গাটা আমার সুবিধার মনে হচ্ছে না। কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? আরে কোথায় নিয়ে যাচ্ছ? বুদ্ধিরাম, অগ্নি, কোথায় নিয়ে যাচ্ছ? দাঁড়াও। ছেড়ে দাও বলছি, নাহলে এমন মার মারবো না দ্বিতীয়বার উঠতে পারবে না। ছাড়ো। এ কি, তোরা কে? থামো, শান্ত হও। আমরা তোমাদের শত্রু নই, তোমাদের ভালো চাই। তুমি এইভাবে রাস্তায় একা করে বেরিও না। হ্যাঁ, তুমি হয়তো জানো না চিত্রককে অবিকল তোমার মতো দেখতে। আর চিত্রক কিন্তু খুব খারাপ লোক। আর চিত্রক কোনো সময় চাইবে না তার মতন দেখতে কোনো লোক এই রাজ্যে একা ঘুরে বেড়ায়। এখন বুঝতে পারছি রূপমতি কেন অগ্নিকে চিত্রক বলতো। আর আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের কথা বিশ্বাস করতে চাইতো না। যুবরাজ, তৃতীয় খারাপ খবরটা হচ্ছে চিত্রক অতি খারাপ লোক। কিন্তু তুমি চিত্রককে খুঁজছো কেন? চিত্রকের সঙ্গে তোমার কি দরকার? সে কথা তোমাদের বলতে যাবো কেন? হ্যাঁ, তোমরা অজানা অচেনা লোক, তোমাদের সব কথা বলবো কেন? বলবে, কারণ আমরা সাহায্য করব। তোমাকে আমাদের দরকার। তুমি যদি আমাদের কথা শোনো, আমরা তোমাকে সবভাবে সাহায্য করব। এসো, আমাদের সঙ্গে এসো। দাঁড়াও। শোনো, আমরা ওদের সঙ্গে যাই। এমনিতেও এই জায়গাটা আমাদের কাছে নতুন। ওরা যদি চেঁচামেচি শুরু করে বিপদে আমরা পড়ব। তার থেকে ওদের সঙ্গে যাওয়াটাই ভালো। দুটো তো মোটে লোক, যদি বেশি কিছু করে থাবা দিয়ে ঘাড় ভেঙে দেবো। এই দুজনকে বিশ্বাস করা কি ঠিক হবে? দুজন অপরিচিত মানুষ, কিন্তু বিশ্বাস করা ছাড়াও তো কোনো উপায় নেই। ঠিক আছে, চল। চম্পকনগর রাজ্যে স্বাগতম রানী মোহিনী।